আকাশটা অত্যাধিক নীল লাগছে। বর্ষাকালে আকাশ হয় মেঘে ঢাকা, মুখ গোমড়া করে থাকে, কিন্তু আজকে আকাশ ভীষণ সুন্দর, মন ভালো করে দেওয়ার মতন সুন্দর লাগছে। ঠান্ডা হাওয়া বইছে। আশা ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে। আজকে আশার মা বাবা আসবে বিয়ের কথা পাকা করতে। আশার মন আজকে ভীষণ ভালো। ফুরফুরে মেজাজে হাঁটছে ছাদে। হাঁটতে হাঁটতে একবার শালুকের রাজ্যের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুটা মন খারাপ হলো তার। ধ্রুব আর শালুক বাড়ি থেকে চলে গেছে আজ 18 দিন হলো। এর মধ্যে একবারও আশা ধ্রুবর সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। বারবার ধ্রুবর ফোন বন্ধ পেয়েছে। ধ্রুব কোনো রকম যোগাযোগ করেনি। অবশ্য ভালো করেছে যোগাযোগ না করে। সে তো আর এই বাড়ি ফিরে আসবে না। এই বাড়ির মানুষদের যত দ্রুত ভুলে যাওয়া সম্ভব ভুলে যাক ওরা, তাহলেই নিজেরা ভালো থাকবে। আদনান রেলিংয়ে পা ঝুলিয়ে বসে সিগারেট টানছে। উদাসীন দেখাচ্ছে তাকে খুব, তবে মনের মধ্যে একটা সূক্ষ্ম আনন্দের অনুভূতি সে টের পাচ্ছে। তাদের বিয়েটা হয়ে গেলে খুব দ্রুতই আদনান ওখানকার সিটিজেনশিপ পেয়ে যাবে। একটা বিন্দাস লাইফ তার জন্য অপেক্ষা করে আছে। আশা এগিয়ে গিয়ে আদনানের আধ খাওয়া সিগারেটটা নিল। তারপর নির্দ্বিধায় টানতে লাগলো। তার মন একটু বেশি খুশি। কি কারণে এত বেশি খুশি আশা এখনো ব্যাপারটা ধরতে পারছে না। আদনানের সাথে বিয়ের ফাইনাল কথা হবে, এটা কি একটা কারণ হতে পারে? আশা পনিটেল করে বাঁধা চুলগুলো খুলে দিল। বাতাসে চুলগুলো তার মুখমণ্ডল ঢেকে দিচ্ছে। চুল সরানোর চেষ্টা করছে না সে। আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আশার দিকে। তার মনে হলো এখানে যেন শালুক দাঁড়িয়ে আছে। ওই যে শালুকের ঘাড় সমান ছোট করে কেটে ফেলা চুল। আদনান নেমে এলো রেলিং থেকে। আশার মুখের চুলগুলো সরিয়ে দিয়ে গুজে দিল কানের পেছনে। একটা ফুল গুজে দিল সেখানে। আশা পা সামান্য উঁচু করে আদনানকে একটা চুমু খেলো। সেই মুহূর্তে হঠাৎ করে আবারও মনে পড়ে গেল এটা আশা, শালুক নয়। শালুক নেই। হারিয়ে গেছে তার শালুক। কোথায় গেছে তা আদনান জানে না। সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে বাকিটা জীবন শালুক হয়তো আদনানের সাথে কথা বলবে না। যদি কখনো দেখা হয়ে যায়। আদনানের বুকের ভেতরটা ভারী হয়ে গেল। নিজের জীবনটা গুছিয়ে নেওয়ার জন্য যেমন আশাকে দরকার ছিল অপশন হিসেবে, তেমনি আজীবন সংসার করতে শালুককে দরকার ছিল। শালুককে আর কোথায় পাবে আদনান? সে তো কোহিনূর হীরার চাইতেও দামি কিছু। কে জানে ধ্রুব তাকে কোথায় লুকিয়ে রেখেছে। ধ্রুবকে আদনান চেনে ভালো করে। আত্মসম্মানী ধ্রুব কিছুতেই এ বাড়ি ফিরে আসবে না, যেখানে তাকে আর শালুককে অপমান করা হয়েছে। ছোটবেলা থেকেই তো ওর প্রবল আত্মসম্মান বোধ। আদনান ঠিক করলো আশাকে ছেড়ে দেওয়ার পর বিয়ে করবে শালুক নামের কাউকে। যে আশার জন্য এত কাণ্ড ঘটে গেল, তাকে আদনান নিজের স্বার্থসিদ্ধির পর কিছুতেই জীবনে রাখবে না। আশার পশ্চাতে 2 লাথি মেরে আদনান তাকে বের করে দেবে জীবন থেকে। লাথি দেওয়ার স্টাইলটাও আদনান ভেবে রেখেছে। তারপর খুঁজে বের করবে শালুক নামের একটা মেয়েকে। দুধের স্বাদ ঘোলে মেটাবার চেষ্টা করবে আদনান। এসব ভাবতেই তার মন ভালো হয়ে গেল। আশা ঝুঁকে নিচের দিকে তাকিয়ে বলল, আফিফারা চলে এসেছে, চলো আমরা নিচে যাই। আদনান দ্বিধান্বিত হলো। বিয়ের পর থেকে আফিফা তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে যাচ্ছে। সে যে আফিফার আপন বড় ভাই তা যেন ও ভুলেই গেছে। মানুষ শত্রুর সাথে দেখা হলে মুচকি হাসে। আফিফা তাও করছে না। কেমন চোখ মুখ শক্ত করে রাখে আদনান আশেপাশে গেলেই। আফিফার স্বামীর সাথে হ্যান্ডশেক করলো আদনান। লোকটা আফিফার চাইতে একটু খাটো, মাথার চুলগুলো কম, অথচ আফিফার সুন্দরী। দুজনকে যেন মানাচ্ছে না। আশা কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আফিফার স্বামীর দিকে। আশাকে এইভাবে তাকাতে দেখে লোকটাও আশার দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। আশার হঠাৎ করে মনে হলো এই লোকটা আফিফাকে ভীষণ ভালো রাখবে। এদের বাহ্যিক দিক থেকে অমিল মনে হলেও মনের দিক থেকেও যথেষ্ট মিল হবে। আফিফার বিয়ের পর এই তৃতীয়বারের মতন বাবার বাড়ি এসেছে, অথচ তার মনে হচ্ছে যেন যুগ যুগ ধরে বাবার বাড়ি আসে না সে। বুকের ভেতর কাঁপছে আফিফার। জহির ভাই নিশ্চয়ই আর বাড়ি আসেনি। পুরো বাড়ি কেমন খা খা করছে। মা চাচিকে ধরে আফিফাই কান্নায় ভেঙে পড়লো। কেমন দমবন্ধকর অনুভূতি হচ্ছে তার। এখনো তার বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়ে গেছে অন্য কারোর সাথে। এই অনুভূতি এত বিশ্রী কেন সে জানে না। গভীর রাতে যখন স্বামী স্ত্রী একান্তে সময় কাটাতে যায়, সেই মুহূর্তে আফিফার মনে হয় একটা বিষাক্ত তীর তার হৃৎপিণ্ড এরফর ওফর করে দিচ্ছে। খুব যত্নে নিজের অনুভূতি লুকিয়ে রাখে আফিফা। এই দমবন্ধকর কষ্ট থেকে মুক্তি পাবে কবে?
এই যন্ত্রণা ফিকে হবে কবে? যদি পারত তবে মন থেকে জহির ভাইয়ের নামটা মুছে দিত সে। সবার সাথে কথা শেষ করে আফিফা চুপি চুপি জহিরের রুমে গেল। একটা খাট, একটা টেবিল আর একটা আলমারি ছাড়া এই ঘরে আসবাব বলতে আর কিছুই নেই। দেওয়ালে জহির, আদনান আর ধ্রুবর একটা ছবি আছে শুধু। আফিফা ছবির দিকে সজল নয়নে তাকালো। লাজুক চোখে তাকিয়ে আছে জহির ভাই তার দিকে। ফিসফিস করে আফিফা বলল, কেন আমার হলে না তুমি? আমার জীবনের আক্ষেপ রয়ে যাবে তোমাকে না পাওয়ার। একটা জীবন শেষ হয়ে যাবে তুমি নামক যন্ত্রণা নিয়ে। জীবনের শেষ দিন দাঁড়িয়েও আমার তোমার কাছে প্রশ্ন থাকবে, কি এমন ক্ষতি হতো আমাকে আপন করে নিলে? তুমি আমার জীবনে এমন এক অপূর্ণতা, যে অপূর্ণতা পৃথিবীর সবকিছু দিয়েও পূর্ণ হবে না। আমি তোমায় সত্যি ভালোবেসেছি। আফিফা আসার খবর শুনে শাপলা ছুটে এলো। খুঁজতে খুঁজতে জহিরের রুমে পেয়ে গেল তাকে। সেই আফিফার বুকে ঝাঁপিয়ে পড়ল শাপলা। বহু বছর পর যেন দুই বোনের দেখা হয়েছে। কান্নার জন্য কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। কথা বলছে তাদের দুইজনের চোখের নোনা জল। শাপলা কাঁদতে কাঁদতে বলল, শাড়িতে তোকে খুব সুন্দর লাগছে আপা, এক্কেবারে বউ বউ লাগছে। আফিফা নিজের চোখ মুছে বলল, কেমন আছিস তুই শাপলা? এত শুকিয়ে গেছিস কেন? শাপলা মুখ কালো করে বলল, আমার কিছু ভালো লাগে না আপা, এই বাড়িতে থাকতে আমার মোটেও ইচ্ছা করে না। তুই নেই, শালক নেই, ধ্রুব ভাই নেই, নয়না আপা নেই, জহির ভাই নেই। মনে হয় যেন কোনো পোড়া বাড়িতে বসবাস করছি। এখন আর নাস্তার টেবিলে গল্পর আসর জমে না আপা। সন্ধ্যায় চা, ঝালমুড়ির টেবিলটা কেমন নিষ্প্রাণ হয়ে থাকে। কেউ হাতাহাতি করে না মুড়ির বড় ডিশটা নিয়ে। শেষের কয়েক মুঠো মুড়ি খাওয়ার জন্য মুখ ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে কান্না করা সেই শালক এখন আর নেই। জানিস আপা, এই কয়েকদিনে আমার বাড়ির যতগুলো মুরগি রান্না হয়েছে, লেগ পিসগুলো অবহেলায় বাটিতে পড়ে রয়েছে। কেউ সাহস করে প্লেটে তুলে নেয়নি। কে খাবে বল? কারোর কি সাধ্য ছিল নাকি এগুলোর দিকে চোখ তুলে তাকাবার? অথচ এখন পড়ে থাকে, তাও কেউ খেতে পারে না। পরশু শুটকি রান্না করতে গিয়ে বড় চাচি কান্না করে দিয়েছে। বলতো কি একটা অবস্থা! এই শুটকি রান্না নিয়ে সে কি ঝগড়া করতো শালুক। খাবার খেতে আসে না সে নিচে সেই দিন। বড় চাচি কাঁদতে কাঁদতে আবার শুটকি তুলে রেখেছে। বড় চাচি বলে দিয়েছে এই বাড়িতে শুটকি রান্না একেবারেই নিষিদ্ধ। একটা মানুষ চলে গেল, অথচ তার স্মৃতি এমন ভাবে রেখে গেল যে কেউ ভুলতে পারছে না। আমার ব্যাগে প্রায় 500 টাকা জমেছে আপা। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চেক করে দেখি কত টাকা আছে। যখন দেখি সব টাকা ঠিকঠাক আছে, আমার বুক ভেঙে যায় যন্ত্রণায়, কণ্ঠ অবরুদ্ধ হয়ে যায় কান্নায়। কেন ব্যাগে টাকা থাকবে আপা বলতো? শাহরুখ কেন আমার ব্যাগ থেকে টাকা নেয় না? আমি প্রতি রাতে ঘুমাতে গেলে বলি, তুই সব টাকা নিয়ে নে শালুক, আমি টু শব্দ করবো না। তবুও শালুক আসে না আপা। কতদিন শালুক আমার সাথে ঘুমায় না। আমার ভীষণ একা লাগে। রাতে ঘুম থেকে জেগে উঠি, মনে হয় শালুক যেন ডেকে বলছে, আপা ওঠ না, টয়লেট যেতে ভয় করছে। খাটের নিচে মনে হয় কেউ আছে। আমি তাকিয়ে দেখি আমার বিছানা ফাঁকা। আমার ছোট বোনটা আমার পাশে নেই আপা। কোথায় গেলে শালুককে পাবো আপা? কেন এত অন্তর পড়ে যাচ্ছে শালুকের জন্য? আফিফা কি জবাব দেবে জানে না। তার নিজের বুক কাঁপছে শালুকের জন্য। শালুক একটা টুনটুনি পাখির মতন ছিল, যে সারাদিন লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াতো। সবচেয়ে চঞ্চল আর দুষ্টু ছিল। কোথায় আছে সে শালুক এখন? এখনো কি আগের মতোই ওড়াউড়ি করে সে? ধ্রুব কি শালুককে সামলাতে পারছে? শালুককে ভালোবাসে না এরকম কেউ নেই এই বাড়িতে। শাপলা একটু থেমে বলল, জানিস আপা, কাল ভিক্ষা চাইবার জন্য একটা মহিলা এলো। আমি গিয়ে চাল দিয়ে আসতেই জিজ্ঞাসা করলো, শালুক নেই বাড়িতে? আমি তো অবাক হয়ে গেলাম ওনার মুখে শালুকের নাম শুনে। উনি হেসে বললেন, শালুক নাকি সবার আড়ালে ওনাকে বড় মগের 1 মগ চাল দিত। ওনার একটা ছোট নাতি আছে, নাতিকে রেখে ওনার মেয়ে মারা গেছে। সেই নাতির জন্য নাকি শালুক খেলনা কিনতে টাকা দিত। বাড়ি থেকে ফলমূল যা পেত সব লুকিয়ে দিয়ে দিত ওনাকে। শুনে আমার এত কান্না এলো। আমার বোনটা এত ভালো ছিল কেন আপা? এতই যখন ভালো ছিল, ওর সাথে এরকম বাজে কাজ কেন হলো আপা? আমি জীবনেও আদনান ভাইকে ক্ষমা করতে পারবো না আমার ছোট পরীর মতন বোনটার জীবন নষ্ট করার জন্য। আফিফা বলল, করিস না ক্ষমা। আল্লাহর কাছে হাত তুলে নাম ধরে বদদোয়া দিবি ওকে, যেমন আমি দিই প্রতি ওয়াক্তে নামাজ পড়ে। ও আমার ভাই না, ও একটা জানোয়ার, বনের পশুরও চাইতে ভালো হয়।
আশার মা বাবা মামা খালারা এলো দুপুরে। খাবারের পর সবাই মিলে বসলেন বিয়ের ব্যাপারে কথা বলতে। আদনানের উপর রাগ থাকলেও আদনানের দুই চাচা চাচি উপস্থিত থাকলেন এই আলোচনায়। বাড়ির সবাই উপস্থিত থাকলো। আশার বাবা ভাঙা ভাঙা বাংলায় বললেন, খুব তাড়াতাড়ি বিয়ের কাজ সেরে ফেলতে চাই। তাকে থামিয়ে দিয়ে আশার মা কথা বলতে লাগলেন। আশা তখন সিতারা বেগমের রুমে গিয়ে একটা পান বানিয়ে নিয়ে এলো। সেই পান মুখে পুরে চিবাতে চিবাতে বসার ঘরের দিকে আসতেই শুনলো বিয়ের কথা হচ্ছে। আদনান একটা লাল পাঞ্জাবি পরে বরের মতন লাজুক ভঙ্গিতে বসে আছে। আশার ভীষণ হাসি পেল। আগেও কতবার সিতারা বেগমের থেকে পান নিয়ে খেয়েছে আশা, কিন্তু সেটার টেস্ট আসলে কেমন তা বুঝতে পারেনি। তাই আজ আবারও খাচ্ছে। পানের রস পড়ে আশার হলুদ টি শার্ট লাল হয়ে গেল। সে এগিয়ে এসে তার বাবার পাশে বসলো। ফিসফিস করে বাবাকে কিছু বলল, তারপর উঠে দাঁড়িয়ে বলল, সরি আন্টি, আমি আদনানকে বিয়ে করতে পারবো না। আদনানের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো মুহূর্তে। আশা কি বলছে এসব? আশা আগের মতোই স্বাভাবিক। আদনানের কাছে গিয়ে বলল, আমাকে আরেকটু পান দিতে পারবে? আজকে দাদির কৌটো থেকে চুন খেয়েছি পানের সাথে, এখন মুখের ভেতর কোথাও লেগে আছে মনে হচ্ছে। আদনান কথা বলার শক্তি পাচ্ছে না। এই মেয়েটাকে বিয়ের জন্য রিজেক্ট করে দিয়ে কি অবলীলায় কথা বলে যাচ্ছে তার সাথে। আদনানের বাবা জিজ্ঞাসা করলেন, সমস্যা কোথায় আশা মা? আশা একটু ভেবে বলল, আমি আদনানকে আমেরিকায় থেকে অবজার্ভ করছি আঙ্কেল। ওর চোখে আমি কখনো আমার জন্য ভালোবাসা বা সম্মান দেখিনি, দেখেছি লোভ। নিজের ভাইয়ের সাথে ও নিজে কি বাজে একটা কাজ করেছে। ও ভীষণ সেলফিশ মানুষ। নিজের চাওয়া পূরণ হলে আমাকে ছেড়ে দিতে ও এক মুহূর্ত দেরি করবে না। আমি জানি আমাদের কালচার এসব ছাড়াছাড়ি কোনো ব্যাপার না, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি জানি এই মানুষটা একসময় আমাকে ছেড়ে যাবে। সে যা করেছে সব অভিনয়। আগে থেকেই যখন এটা বুঝতে পেরে যায় কেউ যে তার সাথে বিপরীতে থাকা মানুষটি তার সাথে অভিনয় করে যাচ্ছে, তখন তার পক্ষে আসলেই সম্ভব হয় না সেই মানুষটার সাথে থাকা। তার আন্তরিকতাও তখন মেকি হয়ে যায়। আমাদের কালচার আর যাই হোক ভান করতে জানে না, কারোর ভানও মেনে নিতে পারি না আমরা জেনে শুনে। আর এখানে আমি জানি যখন ওর পুরোটাই ভান, তখন লাইফ পার্টনার করা অসম্ভব। কেউ কিছু বলতে পারলো না আশার কথার জবাবে। কি বলবে? আশা তো মিথ্যে কিছু বলেনি। হঠাৎ করে আশা ধরতে পারলো তার মন সকাল থেকে এত ভালো কেন। এই যে আদনান কিভাবে রিজেক্ট করে দিবে তা তার অচেতন মন আগেই জানতো। তাই তো এত আনন্দ লাগছে তার। আশা বসে আছে নিশ্চিন্ত ভঙ্গিতে। আদনানের পেটের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। পেটে মোচড় দিয়ে উঠল আশার কথা শুনে। আদনান কল্পনা করেনি তীরে এসে আশা এভাবে তরি ডুবিয়ে দেবে। সকালে আশাকে যেভাবে পশ্চাৎ দেশে লাথি দেবে ভেবেছিল, এখন দেখতে পাচ্ছে সেই লাথি যেন তার নিজের পশ্চাৎ দেশেই দিয়েছে আশা। দাবার চাল এভাবে বদলে যাবে আদনানের ভাবনাতেও আসেনি। এখনো আদনানের অবিশ্বাস্য লাগছে। একটু আগে তো আশা ছাদে আদনানের গালে চুমু খেলো, তখন তো মনে হয়নি আশা এরকম কিছু করবে। তবে হঠাৎ করে এরকম করলো কেন? আদনান উঠে গিয়ে আশার হাত চেপে ধরে বলল, এভাবে আমার লাইফ নিয়ে তুমি ছেলেখেলা করতে পারো না আশা। এই মুহূর্তে এসে তুমি কিছুতেই এরকম সিদ্ধান্ত নিতে পারো না। আশা মুচকি হেসে আদনানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, লিসেন আদনান, আমাদের মধ্যে এরকম কোনো কমিটমেন্ট ছিল না যে আমি বিয়ে করবই। আমি তুমি দুইজনেই অ্যাডাল্ট। দুজনের সম্মতিতে আমরা ঘনিষ্ঠ সময় কাটিয়েছি। তার মানে এই নয় যে আমার তোমাকেই বিয়ে করতে হবে। আর যদি এরকম হয় যে বিয়ে করব বলেছি বলে বিয়ে করাই লাগবে, তাহলে তো তোমার উচিত ছিল তোমার কাজিন সিস্টার নায়নাকে বিয়ে করা। আমি যতদূর বুঝেছি তোমাদের মধ্যে লাভ রিলেশনশিপ ছিল। আঙ্কেল আন্টির মৌন সম্মতিও ছিল, তবে শেষ পর্যন্ত তুমি তাকে বিয়ে করনি। সেখানে আমি কেন তোমাকে বিয়ে করব? তুমি বয়ফ্রেন্ড হিসেবে তো পারফেক্ট না, হাজব্যান্ড হলে তো আরেক রেসপন্সিবিলিটি। সেখানে তুমি 0 আউট অফ 10। আজাদ সাহেব উঠে আশার পাশে দাঁড়িয়ে বলল, এই সময় তুমি এরকম সিদ্ধান্ত নিলে আমাদের মান সম্মান আর থাকবে না মা। আশা ভ্রুকুটি করে নিজের বাবার দিকে তাকালো। আশার বাবা ভাঙা ভাঙা বাংলা ইংরেজি মিলিয়ে যা বললেন তার মানে হলো, আমার মেয়ে যেহেতু এই বিয়েতে মত নেই, সেখানে তাকে জোর দেওয়ার কোনো মানেই হয় না। এই বিয়ে হবে না। বিদায় নেওয়ার সময় আশা সবার থেকে বিদায় নিল। আদনানের কাছে থেকে হেসে বিদায় নিয়ে চলে গেল বাবা মার সাথে। হতভম্ব হয়ে আদনান দাঁড়িয়ে আশার গমনপথের দিকে তাকিয়ে রইল, যেমন করে সেই দিন তাকিয়ে দেখেছে শালকের চলে যাওয়া। আদিবা বেগম ছেলের সামনে গিয়ে বলল,
পাপ কখনো বাপকেও ছাড়ে না। আজ আমার অন্তরের জ্বালা কিছুটা হলেও জুড়িয়েছে। এবার বুঝতে পারছিস তো লজ্জা জিনিসটা কি? অবশ্য তুই বুঝবি না, তোকে আমি মানুষ বানাতে পারিনি। লজ্জা আমার হওয়া উচিত তোর মতো ছেলের মা হয়েছি বলে। আদনান ধীর পায়ে নিজের রুমে চলে গেল। একুল ওকুল দুকুল হারিয়ে আদনানের নিজের রিক্ত শূন্য মনে হচ্ছে। আশা যদি বিয়ে করবে না বলেই ভেবে রেখেছিল, কেন আগে জানালো না তাকে? তাহলে তো আদনান শালুককে হাতছাড়া করতো না কিছুতেই। নিজেকে কেমন পাগল পাগল লাগছে আদনানের। বিচিত্র এই জীবনে কতটুকুই বা মানুষ জানে। বুকের ভেতরে একটা হাহাকার আজ আদনানকে ব্যথিত করছে। শালুকের স্কুলে প্রি টেস্ট এক্সাম শুরু হবে আগামীকাল। ধ্রুব নতুন চাকরি, নতুন টিউশনি। এই মুহূর্তে শালুককে নিয়ে ধ্রুব কিছুতেই গ্রামে যেতে পারবে না। রাতে বাসায় ফিরে ধ্রুব স্কুলে কল দিল। নিজেদের সব সমস্যার কথা স্কুলে খুলে বলল। তারপর জানালো শালুকের পক্ষে পরীক্ষায় হাজির হওয়া এই মুহূর্তে অসম্ভব। স্যারকে অনেক রিকোয়েস্ট করে ধ্রুব শালুকের এক্সাম দেওয়া বাদ দেওয়ালো। তবে স্যারকে অনুরোধ করলো যাতে করে প্রতিদিন এক্সামের প্রশ্নটা ধ্রুবকে মেসেঞ্জারে পাঠিয়ে দেয়। ভয়ে আধমরা হয়ে রইল শালুক। বাসায় ধ্রুবর সামনে বসে পরীক্ষা দিতে হবে শুনে পিঠ বেয়ে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল তার। পরের কয়েকদিন গেল শালুকের অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে। প্রতিদিন রাতে ধ্রুব বাসায় এসে শালুকের এক্সাম নেয়। এই প্রথম শালুক অনুভব করলো আশেপাশে সাহায্য করার মতন যখন কেউ থাকে না, তখন নিজের চরকায় নিজেই তেল দেওয়া লাগে। এই যেমন এখন শালুককে কোনো উপায় নেই কারোর থেকে হেল্প নেওয়ার। মূর্তিমান বিপদের ন্যায় ধ্রুব শালুকের সামনে বসে রইল। উপরন্ত পরীক্ষার জন্য নির্ধারিত সময় চাইতে 20 মিনিট সময় শালুককে কম দিল। শালুকের প্রশ্ন করায় ধ্রুব জবাব দিল, মনে কর এটা তোর ফাইনাল এক্সাম। তখন খাতার মার্জিন দিতে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এসব পূরণ করতে, সিগনেচার সিটে নিজের সিগনেচার দিতে, স্যাররা খাতার সিগনেচার দিতে, এক্সট্রা পেজ আনতে, আসা যাওয়া করতে, খাতার পিন মারতে, প্রশ্ন ভালো করে পড়তে, এসব কাজে তো মিনিমাম 20 মিনিট নষ্ট হবেই। তাই তোকে মূল সময়ের চাইতে 20 মিনিট সময় কম ধরেই পরীক্ষার জন্য মাইন্ড সেট আপ করতে হবে। এই সময়ের মধ্যে ফুল মার্ক উত্তর দিতে হবে। শালকের বুক ফেটে কান্না এলো। কেন এরকম শত্রুতা করছে ধ্রুবতার সাথে? এই বুঝি তার ভালোবাসা শালকের প্রতি? ভালোবাসা হলে তো আরো 20 মিনিট বেশি সময় দিত তাকে সে। বুক ভরা ব্যথা নিয়ে শালক এক্সাম দিল। পুরোটার সময় ধ্রুব শালকের সামনে বসে রইল। যেই দিন যে সাবজেক্টের এক্সাম, সেই দিন এক্সামের সময় সব বই খাতা রান্নাঘরে রেখে আসতো ধ্রুব। এরকম অথৈ জলে শালক আগে কখনো পড়েনি। প্রথম দিন পরীক্ষা দিয়ে শালক বুঝতে পারলো শিক্ষক হিসেবে ধ্রুব ভীষণ কড়া। এরপর থেকে নিজ দায়িত্বে সারাদিন ধরে মনোযোগ দিয়ে পড়েছে শালক। সেই সাথে ধ্রুবকে সমানে বকাবকি করে গেল এক্সাম দিতে বসে। এক্সাম শেষ হলে ধ্রুব শালকের খাতা দেখলো। শালক নিজের প্রচেষ্টায় পরীক্ষায় 4.14 পেল। ধ্রুব যখন শালককে তার রেজাল্টের কথা জানালো, শালকের মনে হলো পৃথিবীর অষ্টম আশ্চর্যের কথা শুনছে সে। 4.14 তার রেজাল্ট? এ তো অসম্ভব ব্যাপার। তাও তো সে একা এক্সাম দিয়ে এ পয়েন্ট পেয়েছে, যেখানে সে দেখাদেখি করে এক্সামে পেত 3.50। এর উপরে উঠতে পারতো না। শালুকের বিশ্বাস হলো না। ধ্রুবর হাত ধরে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞাসা করলো, সত্যি বলছেন আপনি? আমি সত্যি এত ভালো রেজাল্ট করেছি? ধ্রুব হাসলো। তারপর হঠাৎ করে শালুককে বুকে জড়িয়ে ধরে বলল, আমার বোকা ফুল না তুই? আমি তোকে নিজের হাতে গড়ে নেব শালুক। কেউ যেন তোকে কখনো কথা শোনানোর সাহস না পায়। তুই আরো ভালো রেজাল্ট করবি শালুক। তুই শুধু একটু চেষ্টা করে যা, আমি তো আছি তোর পাশে। তারপর লজ্জা পেয়ে শালুককে ছেড়ে দিয়ে বিড়বিড় করে বলল, রান্না বসাতে হবে, আমি রান্নাঘরে যাই। শালুকের কি যে ভালো লাগলো হঠাৎ করে এই যে হুট করে ধ্রুব তাকে জড়িয়ে ধরলো, এতেই শালুকের হৃদয় শান্ত হয়ে গেল। আবার অপ্রস্তুত হয়ে যেয়ে ধ্রুব পালিয়ে গেল শালুকের সামনে থেকে, তাও শালুকের ভীষণ ভালো লাগলো। এত ভালো লাগছে কেন তার ভেবে পেল না শালুক। রাতে খেতে বসে ধ্রুব শালুককে বলল, আগামীকাল থেকে আমার আসতে আরেকটু দেরি হবে শালুক, নতুন আরেকটা টিউশনি পেয়েছি। শালুকের মন খারাপ হয়ে গেল শুনে। সারাদিন সে চাতক পাখির মতন ধ্রুবর জন্য অপেক্ষা করে থাকে, এখন কিনা আরো দেরি হবে আসতে? আস্তে করে শালুক বলল, আমার জন্য আপনার অনেক কষ্ট করতে হয় তাই না ধ্রুব ভাই? আমি না থাকলে তো এত ঝামেলা হতো না আপনার। হলে থাকতেন, এত চাপ থাকতো না আর। ধ্রুব হেসে বলল, দুদিন আগে আর পরে তোকে যখন ভালোবেসেছি বিয়ে তো তোকেই করতাম। তোর দায়িত্ব তো আমার নিজেই নিতে হতো শালুক। হয়তো দুদিন পরে নিতাম,
এখন আগে নিচ্ছি, তাতে অসুবিধা কি? এই যে তুই আমার সাথে আছিস, আমার পাশে থাকছিস, বাসায় ফেরার তোর উদ্বিগ্ন মুখটা দেখি, এই পাওয়ার কি কম পাওয়া তুই বল? এর চাইতে বেশি সুখ আমি কোথায় পেতাম? আমার সারাদিনের সব খাটুনি ভুলে যাই যখন বাসায় ফিরে দেখি তুই আমার অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়ে আছিস। শালুক কিছু বলতে পারলো না, তার কেমন অবিশ্বাস্য লাগছে। তাকেও কেউ এইরকম পাগলের মতো ভালোবাসতে পারে? তাকে কখনো সে ভেবেছিল? নিজের সৌভাগ্য দেখে সে নিজেই অবাক হয়। ধ্রুব ভীষণ ব্যস্ত সময় যাচ্ছে, এত ব্যস্ততার মধ্যেও শরৎকালের স্নিগ্ধতার মতন মন মেজাজ সবসময় তার ফুরফুরে থাকে। দিনের শুরু হয় প্রিয় মানুষের মুখ দেখে, আবার দিনের শেষও হয় প্রিয় মানুষের মুখ দেখে। ভোর রাতে উঠে আবার নিজের পড়াশোনা করে কিছুক্ষণ। প্রচুর ধকল যায় তার উপর দিয়ে। শালকের সাথে তার সম্পর্ক এখন অনেকটা প্রেমিক প্রেমিকার সম্পর্কের মতন। শালক আজকাল ধ্রুবকে ভীষণ মিস করে। প্রতিদিন ধ্রুব বের হওয়ার সময় হাজারবার বলে যেতে হয় যে খুব শীঘ্রই সে ফিরে আসবে। সারাক্ষণ একে অন্যকে টেক্সট করে। শালক নিজেকে দেখে নিজেই অবাক হয়। ধ্রুব তার সাথে এরকম ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে, সে ধ্রুবর জন্য এত বেশি উতলা হবে, তা কি কখনো তার ভাবনাতে ছিল? অথচ আজকাল এই মানুষটা বাসায় ফিরতে একদণ্ড দেরি হলে শালকের কেমন হাঁসফাঁস লাগে, মনে হয় অক্সিজেন যেন ভীষণ অভাব। সকালে বের হবার সময় ধ্রুব প্রতিদিন টুক করে একটা আলতো করে চুমু খেয়ে যায় শালককে, তারপর আর পেছনে না তাকিয়ে হন হন করে বেরিয়ে যায় সিঁড়ি দিয়ে। নিচে গিয়ে একবার তাকে হাত নাড়িয়ে বিদায় দেয়। সারাদিন শালককে কেমন উৎকণ্ঠা নিয়ে কাটে। মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয় তার, বাড়ির জন্য কান্না পায়, সবার কথা ভীষণ মনে পড়ে। আজ শুক্রবার, আগামীকাল শালুকের স্কুলের টেস্ট এক্সাম শুরু হবে। ধ্রুব আজ বাসায় আছে। সকালে দুজন মিলে নাস্তা বানিয়ে নিল। ধ্রুবর থেকে শালুক টুকটাক কাজ করা শিখছে। তার ভীষণ খারাপ লাগে সব কাজ ধ্রুব একা করে বলে, তাই তার জোরাজুরিতে ধ্রুব টুকটাক হেল্প নেয় তার। ধ্রুব রুটি বানিয়ে দিল, শালুক তাওয়ায় করে রুটি সেঁকে নিল। তারপর শালুক পেঁয়াজ মরিচ কেটে দিল, ধ্রুব ডিম ভেজে নিল। চা ধ্রুব নিজেই বানায়। শালক একদিন চা বানাতে গিয়ে প্রায় 1 কাপের মতন চা পাতা ব্যবহার করেছে। সবসময় যেখানে রান্নাঘরে চণ্ডীর মধ্যে যায়নি একটা মেয়ে, তার জন্য রান্না করা ভীষণ কঠিন। তারপর ধ্রুব দেখিয়ে দিয়েছে শালককে, কিন্তু লজ্জায় শালক আর চেষ্টা করেনি। নাস্তা করতে গিয়ে শালকের আজ আবারও বাড়ির কথা মনে পড়ে গেল। কতদিন হয়ে গেছে বাবা মাকে দেখে না। শালকের নীরব কান্না ধ্রুব খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। খাবার পর ধ্রুব বের হলো কিছু কেনাকাটা করার জন্য। নামাজ পড়ে বাইরে থেকে খাবার নিয়ে ফিরবে বাসায় দুপুরে। শালুককে পড়তে বলে গেল। আজকে বিকেলে ট্রেনে দুজন গ্রামে যাবে। শালুক বই নিয়ে বসলো। মোটামুটি প্রস্তুতি ভালোই শালুকের এবার। কারোর হেল্প না পেলেও অন্তত 3.50 উপরে পাবে এবার এসএসসিতে, তাই সে ভরসায় আছে নিজের উপর। শালুক বাংলা নৈবিত্তিক পড়ছে। তার ভীষণ ইচ্ছে করছে আগামীকাল গ্রামে গেলে বাড়িতে যেতে, কিন্তু ধ্রুবকে বলতে পারছে না। আর শালক জানেও ধ্রুব কিছুতেই বাড়িতে যাবে না, তাকেও বাড়িতে যেতে দেবে না। এত কাছাকাছি গিয়েও আপন কাউকে দেখবে না। মনে পড়লেই শালকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যেন। পাশের ফ্ল্যাটে খুব চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। শালক খেয়াল করেছে প্রায় দিনই ওই ফ্ল্যাটে ভীষণ ঝগড়া হয়। এরপর মারের শব্দ শোনা যায় নারী কণ্ঠে চিৎকার, বাচ্চার কান্না, পুরুষের রাগান্বিত কণ্ঠ। শুধু শুক্রবার হতো না এরকম, কিন্তু আজ তাও হচ্ছে। বাচ্চার কান্না আজ খুব জোরে শোনা যাচ্ছে। শালকের কেমন জানি কষ্ট হতে থাকলো। নিধির কথা মনে পড়ে গেল। এই বাচ্চাটা হয়তো নিধির বয়সী। আহারে, নিধি থাকলে সবার কোলে কোলে চোখের তারায়, আর এই বাচ্চার আদর করার জন্য মনে হয় কেউ নেই। হঠাৎ করে কাঁচের কোনো কিছু ভেঙে যাবার শব্দ হলো। তার এক মুহূর্ত পর বাচ্চার কান্না আরো জোরে শোনা গেল। শালুক আর বসে থাকতে পারলো না। ঠিক করলো আজ ধ্রুব এলে বলবে ব্যাপারটা তাকে। ধ্রুবকে কখনো জানায়নি যে প্রতিবেশী ফ্ল্যাটে কি হয় এসব। ছোট বাচ্চার কান্না কেউ থামাচ্ছে না। শালুক আর না পেরে বের হলো ফ্ল্যাট থেকে। কিছুটা ভয় ভয় লাগছে তার। এই প্রথম শালুক একা বাসা থেকে বের হয়েছে। যার সাথে কখনো কথা হয়নি তার কাছে যাচ্ছে। দরজায় নখ হতে ভেতরে মারার শব্দ, নারী কণ্ঠের গোঙানির শব্দ থেমে গেল। বাচ্চার কান্না থামলো না। ঘেমে নিয়ে একাকার হয়ে একজন বয়স 34-35-এর লোক এসে দরজা খুলে দিল। শালুককে দেখে কিছুটা চমকালো লোকটা। তারপর বাজখাই গলায় জিজ্ঞাসা করলো, কি চাই? কে আপনি? শালুক ঢোক গিলে বলল, আমি আপনাদের পাশের ফ্ল্যাটে থাকি। লোকটা আবারও জিজ্ঞাসা করলো, এখানে কি তাহলে? যান আপনার বাসায়।
শালুক এবার অবাক হলো, লোকটা এভাবে কথা বলছে কেন তার সাথে। কাঁপা কাঁপা গলায় শালুক বলল, একটা বাচ্চা কান্না শুনলাম, এখনো তো কাঁদছে বাচ্চাটা, তাই এসেছি। লোকটা ভীষণ রুক্ষভাবে বলল, দূর বেটি, যান এখান থেকে, আমার মাইয়া কান্তাছে, আমি বুঝমু। আপনার এত সমস্যা কেন? বেশি পণ্ডিতি দেখাইতে আসবেন না, বলে দিলাম। মায়ের চাইতে মাসির দরদ বেশি। শালুকের ভীষণ রাগ হলো, এতক্ষণে হওয়া ভয়টা কেটে গেল। শালুক শুনতে পেল ভেতরের মহিলাটি মেয়েকে মানানোর চেষ্টা করছে। ধমকে উঠে শালুক বলল, ভদ্রভাবে কথা বলুন, নিজের আচরণ সংযত রাখুন। আপনি প্রতিদিনই বাসায় মারধর করেন, সেসবই শুনতে পাই আমি। বাসায় একটা ছোট বাচ্চা রেখে আপনার লজ্জা লাগে না এরকম করতে? তেড়ে এসে লোকটা বলল, তোর বাপের কি তাতে? আমার বাসায় আমি যা খুশি তাই করবো। শালুক হেসে বলল, আপনার যেমন খুশি তা করার অধিকার আছে, আমারও পুলিশ কমপ্লেন করার অধিকার আছে। আবারও যদি এইরকম শুনি, আমি সোজা পুলিশে খবর দেব। 14 শিকের ভাত খাবেন যখন, বুঝবেন যে নারী নির্যাতনের আসলে মজা কত। লোকটা হাঁ করে রইল শালুকের কথায়। শালুক আর দাঁড়ালো না, নিজের বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর শালুক টের পেল তার সারা শরীর কাঁপছে থরথর করে। জীবনের প্রথম সে এরকম করলো কারোর সাথে কথা বলে। গোসল করে নামাজ পড়ে নিল শালুক। ধ্রুব এলো কিছুক্ষণ পর, খাবার নিয়ে এলো সে। শালুকের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? শালুক চুপ করে রইল। তার বিমর্ষ চেহারা ধ্রুবকে ভীষণ পীড়া দিতে লাগলো। চিবুক তুলে নিয়ে জিজ্ঞাসা করলো, আমাকে বলবি না কি হয়েছে? শালুক মাথা নিচু করে বলল, পাশের ফ্ল্যাটে যারা থাকে ওই লোকটা তার স্ত্রীকে ভীষণ মারধর করে। ওদের বাসায় ছোট্ট একটা বাচ্চাও আছে মনে হয়, জানেন? আজকে বাচ্চাটা ভীষণ কান্নার শব্দ পেয়ে আমি গিয়েছিলাম আপনার কথা অমান্য করে। লোকটা ভীষণ চামারের মতন ব্যবহার করেছিল আমার সাথে। আমিও তাকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে এসেছি। বলেছি আবারও এরকম মারধরের শব্দ পেলে পুলিশে কল দেব। ধ্রুব বিস্ময়িত নয়নে তাকিয়ে রইল শালুকের দিকে। তারপর বলল, আমার বোকা ফুল তো অনেক বড় হয়ে গেছে দেখছি। তবে তোর একা ওখানে যাওয়া উচিত হয়নি শালুক। উচিত ছিল বাড়িওয়ালাকে ডেকে নিয়ে যাওয়া। লোকটা যদি তোকে একা পেয়ে আরো খারাপ ব্যবহার করতো। শালুক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কোনো একদিন যদি আপনিও ওই লোকের মতন ব্যবহার করেন আমার সাথে, আমি তাহলে মরেই যাব হয়তো। চেনা মানুষের অচেনা রূপ বড়ই কষ্ট দেয়। ধ্রুব শালুককে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে ওর মাথা নিজের বুকের উপর এনে রাখলো। তারপর বলল, গাছের বুকে ফুল যেমন নিরাপদ থাকে শালুক, আমার বুকে তুইও তেমনই নিরাপদে থাকবি। তোকে বউ করেছি নিজের রাজ্যে রানী করে রাখার জন্য। তোকে যদি কষ্ট দিই তবে সেটা হবে আমার নিজেকে কষ্ট দেওয়া, নিজের সত্যকে কষ্ট দেওয়া। নিজেকে নিজের কষ্ট দিয়ে আমি কিভাবে বাঁচবো বল? শালুক জবাব দিতে পারল না। খাবার পর ধ্রুব শালুকের ব্যাগ গুছিয়ে নিল। তারপর বাসা থেকে ময়লা বাইরে ঝুড়িতে রেখে চুলার লাইট, ফ্যান, টয়লেটের ট্যাপ সবকিছু ভালো করে দেখে দুজন বের হলো। ট্রেনের টিকিট কাটা আছে ধ্রুবর। শালুককে নিয়ে বের হলো কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। 2 ঘন্টা পর জ্যাম পেরিয়ে দুইজন কমলাপুর রেল স্টেশনে পৌঁছালো। ট্রেন এলো বিকেল 5টা 30-এ। শালুক বসলো জানালার পাশে। বুকে কেমন ভারী হয়ে আছে তার। ধ্রুব বলেছে শালুককে দিয়ে সে চলে আসবে। ধ্রুবর একটা মেয়ে ফ্রেন্ডের টিউশনি এতদিন মিস দিতে পারবে না সে। বাসা থেকে শালুক পরীক্ষা দেবে। একে তো বাবা মাকে দেখবে না, তার উপর ধ্রুব চলে আসবে। উপায় নেই ধ্রুবরও। নিজের চাকরি, 3টা টিউশনি, সব মিলিয়ে শালুককে ভীষণ খারাপ লাগছে।